সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে কিছুটা নিয়ম ভঙ্গ করেই আমার এই জৈব যৌগের যেই লেকচারগুলো দিচ্ছিলাম সেই লেকচারগুলো একটু প্রথাভঙ্গ করে আমি অন্য একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে পরিমাণগত রসায়ন। এই পরিমাণগত রসায়ন এই চ্যাপ্টারটার আজকে শুধুমাত্র আমরা এমসিকিউ বা অবজেক্টিভ নিয়েই আলোচনা করব, অর্থাৎ সিলেবাসের নতুন পরিবর্তিত সিলেবাসের আলোকে শুধুমাত্র এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, যে সেখান থেকে কোন কোন অংশ থেকে কী এমসিকিউ পরীক্ষায় আসতে পারে। তো এটা করার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের আগামী যে ইসলামী কলেজের সামনে যে পরীক্ষাটার কথা মাথায় রেখেই আমি আমার লেকচারটা ওইভাবে সাজিয়েছি। তো তোমরা প্রথম থেকে ধৈর্য ধরে একদম লাস্ট পর্যন্ত দেখবে এবং সেটা আশা করি সবাই কম বেশি এটা দেখলে উপকৃত হবে। আমি শুধুমাত্র আগেই বলছি যে এখানে একদম ডিটেলস না বুঝিয়ে মানে মূল জিনিসগুলো, অর্থাৎ কীভাবে আমরা শর্টকাট প্রসেসে এমসিকিউগুলো আনসার করতে পারবো সেটাই আমরা দেখাবো। তাহলে প্রথমেই আমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ পরিমাণগত রসায়ন, যেটা কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি যেটা আছে, সেখানে শুরুতে যে অংশটা আছে দ্রবণের মোলারিটিকে শতকরা ও পিপিএম এককে প্রকাশ করতে পারবো। আমি সরাসরি চলে যাই সেই অংশের মধ্যে, যে আমার যখন একটা দ্রবণ দিবে, যেমন ধরো আমি ধরলাম একটা দ্রবণ দেওয়া আছে 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে যদি আমার শতকরা এবং পিপিএমে কনভার্ট করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে অঙ্কটা করব, তাহলে সেটাই দেখো। তাহলে প্রথমে অর্থাৎ আমি এটাকে শতকরাতে প্রকাশ করব, শতকরা পার্সেন্টেজ। আর আরেকটা হচ্ছে পিপিএমে সেটা কত হবে। পিপিএম শব্দের ফুল মিনিং আছে, পিপিএমের ফুল মিনিং হচ্ছে পার্টস পার মিলিয়ন। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি পার্সেন্টেজে প্রকাশ করতে যাই, দেখো খুব শর্টকাট নিয়ম, অর্থাৎ আমি 0.5 মোলার, যে কোনো মোলার দ্রবণ বলতে আমরা বুঝি 0.5 মোলার মানে হচ্ছে 1000 মিলিলিটারে 0.5 মোল দ্রবীভূত আছে। তার মানে 1000 মিলিলিটার বা 1 লিটারে যত মোল দ্রবীভূত থাকে সেটা হচ্ছে মোলার। তার মানে 0.5 মোলার মানে হচ্ছে 1000 মিলিলিটারে 0.5 মোল দ্রবীভূত আছে। তাহলে এই 0.5 মোলকে যদি আমি গ্রামে প্রকাশ করতে যাই, তাহলে সেক্ষেত্রে এটা 0.5কে আমি যদি তার আণবিক ভর দিয়ে গুণ করি, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 40, তাহলে 40 দিয়ে গুণ করলে সেটা গ্রামে যাবে এবং এখানে সেটা আছে 1000 মিলিলিটার। তাহলে এই যে 0.5 ইন্টু 40, তাহলে এটাকে আমরা 0.5কে 40 দিয়ে গুণ করলে 20 গ্রাম এবং সেটা 1000 মিলিলিটার। তাহলে দেখো 1000 মিলিলিটারে যদি 20 গ্রাম দ্রবীভূত থাকে, তাহলে আমরা ঐকিক নিয়মে করলে তাহলে 100 মিলিলিটারে সেটা থাকবে 2 গ্রাম। এবং আমরা পার্সেন্টেজের ব্যাপারে যেটা জানি, যে পার্সেন্টেজ মানে কি, যে প্রতি 100 মিলিলিটারে যত গ্রাম দ্রবীভূত থাকে সেটি হচ্ছে পার্সেন্টেজ। তাহলে 2 গ্রাম যেহেতু 100 মিলিলিটারে দ্রবীভূত আছে, তাহলে এটাকে আমরা বলতে পারবো 2% সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ যেটা আমাদের 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড সেটা হচ্ছে 2%। আমাদের প্রথম অংশটা শেষ, অর্থাৎ পার্সেন্টেজের অংশটা শেষ। এবার যদি আমি এই 0.5 মোলারকে আমি পিপিএমে কনভার্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে কী হবে দেখো, আমি যদি আবার এইবার 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড সমান আমরা বলতে পারি যেটা অ্যাকচুয়ালি 1 লিটার দ্রবণে 0.5 মোল দ্রবীভূত আছে 1 লিটার দ্রবণে। এবার আমরা নিচেটাকে 1 লিটারে রাখলাম। এবার দেখো আমরা যদি এই 0.5 মোলকে তার আণবিক ভর দিয়ে গুণ করি আগের মতো, অর্থাৎ 0.5 ইন্টু 40, তাহলে সেটা গ্রামে আসবে, অর্থাৎ গ্রাম এককে আসবে। এবং সেটাকে যদি আমি আবার 1000 দিয়ে গুণ করি, তাহলে সেটা যাবে মিলিগ্রাম এককে। এবং নিচের টার্মটা আমার 1 লিটার দ্রবণে সেটা রয়ে গেল। তাহলে দেখো 1 লিটার দ্রবণে 0.5 ইন্টু 40 ইন্টু 1000 কেন করলাম, তাহলে মিলিগ্রামে নেওয়ার জন্য। তাহলে 0.5কে 40 দিয়ে গুণ করলে 20, 20কে 1000 দিয়ে গুণ করলে 20,000। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 1 লিটার দ্রবণে সেটা 20,000 মিলিগ্রাম দ্রবীভূত আছে। এবং আমাদের এই যে অর্থাৎ পিপিএম ঘনমাত্রা পরিবর্তন করা, পিপিএম ঘনমাত্রার যে ইউনিট বা যে মানে সংজ্ঞাটা আছে,
সেটা হচ্ছে 1 লিটার দ্রবণে যত মিলিগ্রাম দ্রবীভূত থাকে সেটা হচ্ছে ppm। তাহলে 1 লিটার দ্রবণে 20,000 মিলিগ্রাম দ্রবীভূত আছে, তাহলে এটাকে আমরা 20,000 ppm লিখতে পারি। তাহলে দেখো খুব সহজেই আমরা অর্থাৎ মোলার ঘনমাত্রা থেকে পার্সেন্টেজে এবং মোলার ঘনমাত্রা থেকে ppm এককে আমরা নিয়ে গেলাম। এখন চাইলে এটাকে কিন্তু আরেকটা ভাবে করা যেত, যখন আমরা এই যে এই অংশটা নিয়ে আসছি 100 মিলিলিটারে 2 গ্রাম, তখন কিন্তু আমরা ঐকিক নিয়মে আরেকভাবে অঙ্কটা করতে পারতাম। সেটা হচ্ছে কি যে 100 মিলিলিটারে আছে 2 গ্রাম, 1 মিলিলিটারে কত, আর 10⁶ মিলিলিটারে কত, তাও কিন্তু সেম রেজাল্টই আসতো। অর্থাৎ আমরা ppm ঘনমাত্রা প্রকাশ করার জন্য আমাদের দুইভাবে প্রকাশ করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে 1 লিটার দ্রবণে যত মিলিগ্রাম দ্রবীভূত থাকবে সেটি হচ্ছে ppm, অথবা 10⁶ ml দ্রবণে 10⁶ ml মানে হচ্ছে 1 মিলিয়ন, বা যেটাকে আমরা ppm পার মিলিয়ন, অর্থাৎ 10⁶ মানে 10 লক্ষ 1 মিলিয়ন, তাহলে এই 10 লক্ষ বা 1 মিলিয়ন মিলিলিটারে যত গ্রাম দ্রবীভূত হবে সেটাই হচ্ছে ppm। তাহলে আমরা খুব সহজেই এটা করলাম যে মোলার ঘনমাত্রা থেকে কিভাবে ppm এ এবং পার্সেন্টেজে প্রকাশ করা যায়। এই প্রসঙ্গে যদিও আমাদের এখানে প্রশ্নের মধ্যে ওইভাবে বলা নাই, আমরা যদি একটু উদাহরণটা ভিন্নভাবে করতে চেষ্টা করি, যে এখন আমরা পার্সেন্টেজ থেকে যদি একইভাবে ppm এ এবং মোলার ঘনমাত্রা প্রকাশ করতে চাই, যেমন ধরো আমি অন্য একটা যে লিখলাম যে 1% সোডিয়াম হাইড্রোক্সাইড, 1% সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমরা কিভাবে মোলার ঘনমাত্রায় এবং ppm ঘনমাত্রায় প্রকাশ করব, তাহলে সেটা যদি আমি বের করতে যাই তাহলে কীভাবে হবে দেখো, যে প্রথমে আমি 1% বলতে আমরা বুঝি যে 100 মিলিলিটারে 1 গ্রাম দ্রবীভূত আছে। তাহলে 100 মিলিলিটারে যদি 1 গ্রাম দ্রবীভূত থাকে, তাহলে আমাদের স্বাভাবিকভাবে এখন আমি যদি মোলার ঘনমাত্রা আগে নির্ণয় করি, যেটা মোলার ঘনমাত্রা কী হবে, তাহলে সেক্ষেত্রে দেখো আমাদের এই সূত্রটা প্রয়োগ করব আমরা, C = 1000 W / mv। তার মানে মোলার ঘনমাত্রা এটা প্রকাশ করার জন্য যে সমীকরণটা 1000 W / mv। এখন দেখো এখানে 1000 ইন্টু W এর মান হচ্ছে এখানে 1, আর m হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 40 ইন্টু v হচ্ছে আমাদের 100। তাহলে এটা 1000 / 4000, তাহলে এটা মান হবে 0.25 মোলার। তার মানে অর্থাৎ এখানে 1% সোডিয়াম হাইড্রোক্সাইডের আর কি হচ্ছে মোলার ঘনমাত্রা, সেটা প্রকাশ করতে গেলে সেটা হচ্ছে 0.25 মোলার। কিন্তু যদি তুমি ppm এ কনভার্ট করতে যাও, তাহলে সেক্ষেত্রে আমি এই 0.25 থেকেও করতে পারি, অথবা আমরা চাইলে এই 1% সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা 100 ml 1 গ্রাম আছে সেখান থেকেও করতে পারি। সেটা কীভাবে, তাহলে দেওয়া আছে যে 100 ml আছে 1 গ্রাম, সুতরাং 1 ml কত এবং 10⁶ ml কত, তাহলে দেখা যাচ্ছে যে 100/1 ইন্টু 10⁶, তার মানে এখানে 10² কেটে দিয়ে কাটলে তাহলে 10⁴ মানে হচ্ছে 10,000, তাহলে ppm 10,000 ppm, অর্থাৎ যেটা 1% সোডিয়াম হাইড্রোক্সাইড সেটার ppm একক হচ্ছে 10,000, আর মোলার ঘনমাত্রা হচ্ছে সেটা 0.25। তাহলে আমরা দুইটা দেখিয়ে দিলাম, একটা ছিল মোলার ঘনমাত্রা থেকে কিভাবে আমি পার্সেন্টেজে নিয়ে আসবো এবং কিভাবে আমরা ppm এ নিয়ে আসবো, আর এখন যেটা দেখালাম সেটা হচ্ছে পার্সেন্টেজ থেকে কিভাবে আমি মোলার ঘনমাত্রা নিয়ে যাব এবং পার্সেন্টেজ থেকে কিভাবে আমরা ppm এ নিয়ে যাব। এবার যদি আমি আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ppm থেকে আমার বাকি দুটো এককে কিভাবে কনভার্ট করতে হবে, আমি সেটা দেখালে তাহলে তোমাদের একদম 3টা জিনিসই পূর্ণ হবে, অর্থাৎ একটা থেকে আরেকটা কনভার্ট করার যে সিস্টেমটা। ধরো আমার এখানে বলা আছে যে 40,000 ppm আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে। তাহলে এই 40,000 ppm সোডিয়াম হাইড্রোক্সাইড এটাকে আমি যদি মোলার ঘনমাত্রায় এবং সাথে পার্সেন্টেজে প্রকাশ করতে চাই, অর্থাৎ এটা সমান কত মোলার এবং কত পার্সেন্টেজ, দুটোই আমি বের করব। তাহলে দেখো প্রথমে আমাদের 40,000 ppm যেটা দেওয়া আছে, আমি জানি 40,000 ppm মানে হচ্ছে দেখো 40,000 মিলিগ্রাম ডিভাইড বাই সেটা 1 লিটার। আমি খুব সহজে লিখতে পারি
যে 1 লিটারে যত মিলিগ্রাম দ্রবীভূত থাকবে সেটা কিন্তু ppm। যেহেতু 40,000 ppm লেখা আছে, তার মানে 1 লিটারে 40,000 মিলিগ্রাম দ্রবীভূত আছে। তাহলে এখন যদি আমি এই মিলিগ্রামটাকে গ্রামে কনভার্ট করি, অর্থাৎ 1000 দিয়ে ভাগ করি, তাহলে আমার 1000 দিয়ে ভাগ করলে এটা 40 গ্রাম ডিভাইড বাই 1 লিটার। নিচেরটাকে আমি কিছু করি নাই, শুধুমাত্র উপরেরটাকে মিলিগ্রামকে 1000 দিয়ে ভাগ করি, গ্রাম এককে লিখছি। এবার দেখো এই 40 গ্রামকে যদি আমি আবার সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর দিয়ে ভাগ করি, কারণ গ্রামকে যদি আণবিক ভর দিয়ে ভাগ করা হয় সেটা হয় মোল, তাহলে 40কে 40 দিয়ে ভাগ করলে সেটা হবে 1 মোল, এবং নিচে লেখা আছে 1 লিটার। তাহলে 1 লিটারে যত মোল দ্রবীভূত থাকবে সেটাই কিন্তু মোলার ঘনমাত্রা, তার মানে এটা সমান হচ্ছে 1 মোলার দ্রবণ। তাহলে দেখো খুব সহজে আমি ppmকে সরাসরি আমরা মোলার ঘনমাত্রা নিয়ে গেলাম। এবার যদি আমি করতে চাই যে আমার এটাকে আমি পার্সেন্টেজে নিয়ে যাব, তখনও একইভাবে আমি যদি এই 40,000 মিলিগ্রাম যেটা আছে, 40,000 মিলিগ্রাম ডিভাইড বাই এটা 1 লিটার না লিখে তখন আমি 1000 মিলিলিটার লিখব, কারণ আমাদের মানে রিকোয়ারমেন্ট অনুসারে আমি 1 লিটারও লিখতে পারি, 1000 মিলিলিটারও লিখতে পারি। তাহলে এখানে যেহেতু আমাদের পার্সেন্টেজে ব্যাপারটা আমাদের এই 100 মিলিলিটার আসবে, কারণ 1 লিটারকে আমি 100 মিলিলিটারে কনভার্ট করার চেয়ে 1000 মিলিলিটারকে 100 মিলিলিটারে খুব ইজিলি করতে পারি। তাহলে আবারও আগের মতো 40,000 ppm যেহেতু লেখা আছে, সেটাকে আমরা লিখলাম 40,000 মিলিগ্রাম ডিভাইড বাই 1000 ml। তাহলে এইবার আমরা এটাকে মিলিগ্রামকে গ্রামে কনভার্ট করলে 40 গ্রাম, এবং এটাকে স্বাভাবিকভাবে 1000 মিলিলিটার করলাম। এবার দেখো 40 গ্রাম যদি 1000 মিলিলিটারে দ্রবীভূত থাকে, তাহলে আমি যদি এটাকে 100 ভাগের অর্থাৎ 10 দিয়ে ভাগ করি, তাহলে সেটা হয়ে যাবে 100 ml, এবং 1000 ml যদি 40 গ্রাম থাকে, তাহলে 100 গ্রামে অবশ্যই 100 ml অবশ্যই থাকবে 4 গ্রাম। তাহলে 100 প্রতি 100 ml যত গ্রাম দ্রবীভূত থাকবে সেটাই হচ্ছে পার্সেন্টেজ, তার মানে এটা হবে 4%। তার মানে আমি তিনটা প্রসেসে দেখিয়ে দিলাম যে কোনো একটা দ্রবণের ঘনমাত্রা সেটা যে এককেই থাকুক না কেন আমরা বাকি দুইটা এককে কনভার্ট করতে পারবো। এবার আমরা চলে যাব এর পরবর্তী অংশ। আমাদের সিলেবাসে যেভাবে আছে সেভাবে যদি করতে যাই হয়তো খুব শর্টকাট হয়ে যাবে। আমি একটু করে দেখাই যে কোনো একটা দ্রবণের ঘনমাত্রাকে লঘু করার জন্য বা পাতলা করার জন্য সেক্ষেত্রে আমাকে কি করতে হবে। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে দেখাই। ধরো লেখা আছে 10 মিলিলিটার 0.5 মোলার দ্রবণকে আমি তাও সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ হিসেবে করলাম। 10 মিলিলিটার 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে কিভাবে তুমি 0.1 মোলার দ্রবণে পরিণত করবো। তার মানে যে কোনো একটা 0.5 মোলার দ্রবণ আর 0.1 মোলার দ্রবণ এটার চেয়ে কিন্তু এটার ঘনমাত্রা অনেক কম, এটা প্রায় 1/5 মানে 5 ভাগের 1 ভাগ। তো এই ঘনমাত্রা আমি কীভাবে প্রস্তুত করব, কারণ অনেক সময় আমাদের ল্যাবরেটরিতে এই জিনিসগুলো প্রয়োজন হয়ে পড়ে যে আমাদের একটা এর মধ্যে 10 ml আছে, যেটাকে তুমি কীভাবে 0.1 মোলারে পরিণত করবা। এবং লঘুকরণের আমাদের যে সূত্রটা আছে সেই সূত্রটা হচ্ছে V1S1 = V2S2। এই V1S1 মানে হচ্ছে আমাদের এই যে দ্রবণটা সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে সেটার প্রাথমিক আয়তন এবং প্রাথমিক ঘনমাত্রা। তার মানে আয়তন দেওয়া আছে 10 ml ইন্টু ঘনমাত্রা দেওয়া আছে 0.5 মোলার। তাহলে এই দ্রবণটাকে যদি আমি 0.1 মোলার করতে চাই, তাহলে সেক্ষেত্রে V2টা কত হবে, কারণ এই দুইটার আয়তন এবং ঘনমাত্রার গুণফল, এই আয়তন এবং ঘনমাত্রার গুণফল সবসময় সমান হবে। তাহলে সুতরাং আমি যদি এখান থেকে V2টা বের করতে চাই, তাহলে V2 হবে 0.1, এখানে হচ্ছে 10 ইন্টু 0.5, তাহলে সেক্ষেত্রে এটা 50, তার মানে এটা 50 ml। অর্থাৎ আমি যদি 10 ml এর যে দ্রবণটা 0.5 মোলার আছে সেই দ্রবণটাকে যদি আমি 50 ml এ কনভার্ট করি, অর্থাৎ তখন তাতে এটার ঘনমাত্রা 0.1 মোলার হয়ে যাবে। অর্থাৎ এটা কি এখন আমাদের শুধুমাত্র 50 ml লিখে দিলে হবে না, আমাদের তো অরিজিনালি দ্রবণটা 10 ml ছিল, তাহলে সেটার সাথে যদি আমি আরও 40 ml অর্থাৎ 50 - 10 আরও 40 ml সেখানে পানি মিশাই, তাইলে দ্রবণটা লঘু হয়ে এই দ্রবণে 0.1 মোলার দ্রবণে পরিণত হবে। এই হচ্ছে আমাদের লঘুকরণের সূত্র। তার মানে কোনো একটা দ্রবণকে লঘু করতে হলে সেক্ষেত্রে আমাকে সেখানে পানি মিশাইতে হবে, কিন্তু কতটুকু পানি সেটা হচ্ছে
এখানে V2 এর মান যেটা হবে সেটা থেকে অরিজিনাল V1 এর মান যেটা আছে সে আয়তনটাকে বিয়োগ করে তারপর অতটুকু পানি মিশাইতে হবে, কারণ পুরাটাই তো আমি 50 ml পানি মিশাবো না, 50 ml টোটাল দ্রবণের আয়তন করতে হবে। দ্রবণের আয়তনটা আগে থেকে 10 ml ছিল। তাহলে এটা আমাদের দ্বিতীয় পোর্শন, যেটা দ্রবণের লঘু মানে করণের যে সূত্র। এবার আমরা চলে যাব আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিসে, সেটা হচ্ছে যখন একটা দ্রবণ আরেকটা দ্রবণের সাথে বিক্রিয়া করে, যেমন ছোট্ট একটা এক্সাম্পল, যে আমি একটা সোডিয়াম কার্বনেট নিলাম Na2CO3, যেটা আমাদের প্র্যাকটিক্যালও খুব ইম্পর্টেন্ট, যেটা 10 ml আছে 10 মিলিলিটার, এবং সেটা দেওয়া আছে 0.1 মোলার দেওয়া আছে, 10 ml 0.1 মোলার। এখন যদি আমাদের এই 10 ml 0.1 মোলার এটাকে প্রশমিত করার জন্য পুরোপুরি এই 10 ml এই দ্রবণটাকে প্রশমিত করার জন্য আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা আছে সেটা যদি বরাবর 10 ml প্রয়োজন হয়, এই 10 ml 0.1 মোলারকে প্রশমিত করার জন্য আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগতেছে 10 ml। তার মানে এটার ঘনমাত্রা কত সেটা বের করতে হবে, কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড ঘনমাত্রা যত বেশি হবে এটা কিন্তু তত কম লাগবে, কারণ এটা প্রশমিত করার জন্য আমার ধরলাম 10 ml 0.1 মোলার, এটাকে প্রশমিত করার জন্য 10 ml লাগলো। এখন তুমি যদি মানে দেখেই মনে করে দাও যে 10 ml হইলে তাহলে এটা 0.1 মোলার হবে, কিন্তু ব্যাপারটা তা না। কারণ কি জন্য, আমরা প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সোডিয়াম কার্বনেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে আমাদেরকে অবশ্যই বিক্রিয়া করতে হবে। তাহলে আমরা বিক্রিয়াটা লিখি যে সোডিয়াম কার্বনেট Na2CO3 প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি বিক্রিয়া করে, তাহলে সেক্ষেত্রে আমাদের সোডিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি উৎপন্ন হবে, এবং এই বিক্রিয়ার সমতা করতে গেলে আমাদের 2NaCl এটা দিতে হবে, এবং ক্লোরিন 2টা সেই না 2 এখানে দিতে হবে। সুতরাং বাকি বিক্রিয়াটা মিলে গেল। এবার দেখো সোডিয়াম কার্বনেটের আয়তনকে যদি আমি V1 এবং তার ঘনমাত্রাকে যদি S1 ধরি, আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের আয়তনকে যদি V2 এবং ঘনমাত্রাকে S2 ধরি, তাহলে তুমি যদি চিন্তা করো যে V1S1 = V2S2 সূত্র লিখে দিব, তাহলেও কিন্তু হবে না। তাহলে এটা কী করতে হবে, এটা যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে V1S1 ডিভাইডেড বাই V2S2 সমান V1S1 হচ্ছে এটা সোডিয়াম কার্বনেটের দেখো V1S1, তার মানে V1 হচ্ছে আয়তন এবং S1 হচ্ছে ঘনমাত্রা। ধরো আয়তনের একক হচ্ছে লিটার, আমি এখানে ছোট্ট করে লিখলাম লিটার, আর ঘনমাত্রার একক হচ্ছে মোল পার লিটার। তাহলে আমার এই দুইটার গুণফল লিটার আর পার লিটার যদি কাটাকাটি যায় তাহলে মল থাকে, তাহলে দেখো এটার মোল সংখ্যা হচ্ছে 1 মোল, সেই জন্য আমি লিটার লিখলাম 1 মোল। আর V1 V2S2 যেটা, সেটাও কিন্তু তার আয়তন এবং ঘনমাত্রার গুণফল, এবং সেটা কিন্তু 2 মোল, তাহলে এটা লিখলাম 2। এখন হয়তো কেউ এই নিয়ে একটু মানে বিভ্রান্তি থাকতে পারে, সেটা হচ্ছে আমাদের এখানে V1 এর এককটা কিন্তু আমরা লিখেছি 10 ml, কিন্তু এখানে আমরা বুঝে যাচ্ছি লিটার। দেখো আমি যদি 10কে লিটারে পরিণত করার জন্য 1000 দিয়ে এখানে ভাগ করি, আবার নিচেও কিন্তু একইভাবে V2 এর মানকে আমি লিটারে পরিণত করার জন্য সে 1000 দিয়ে কিন্তু ভাগ করতে হবে। তাহলে 1000 উপরে ভাগ করলাম, নিচে ভাগ করলাম, আলটিমেট রেজাল্ট তো কাটাকাটি গিয়ে সে রেজাল্টটাই থাকে। তাহলে সেই জন্য এখানে আর ওটা চেঞ্জ করার দরকার নাই, যে এটা মনে মনে আমি ধরে নিলাম যে এটা লিটারই আছে। তাহলে লিটার যদি হয় তাহলে সেক্ষেত্রে উপরে অর্থাৎ আমার V1S1 ডিভাইড বাই V2S2 = 1/2। এবার যদি আমি এখানে মানগুলো বসাইতে যাই, অর্থাৎ আমাদের V1S1 এর মান আছে 10 × 0.1 ডিভাইডেড বাই, এটাও লাগছে 10 × S2 আমরা বের করব, কারণ আমাদের V2 এর মানটা দেওয়া আছে, আর ইকুয়ালস 1/2। তাহলে সুতরাং S2 সমান 10 ডিভাইডেড বাই 10টা এখানে চলে যাবে, আর 20 × 0.1, তার মানে হচ্ছে সমান 20কে 0.1 দিয়ে ইয়ে করলে সেটা হচ্ছে কত, সরি আমাদের উল্টা হয়ে গেছে। সেটা হচ্ছে কি, আমরা S2 যখন ইয়ে করব তখন উপরে নিচে হবে 10, কারণ S2 এখানে, আর নিচে হচ্ছে 20 × 0.1, তার মানে সেটা হচ্ছে কত
এই 2 ইন্টু 10 ইন্টু 0.1, তাহলে 10 যদি কাটাকাটি যায় 0.2, তার মানে অর্থাৎ আমাদের এখানে যেই দ্রবণটা আছে সেটার ঘনমাত্রা হবে 0.2 মোলার। তার মানে এইভাবে আমরা কোনো একটা দুইটা দ্রবণ যদি এভাবে বিক্রিয়া করে, তাহলে সেক্ষেত্রে আমাকে প্রথমে বিক্রিয়াটা করে সমতা মিলিয়ে তারপর অঙ্কটা করতে হবে। তাহলে এখানে যে কোনো দ্রবণের আয়তন যদি দেওয়া থাকে, একটার আয়তন ঘনমাত্রা দেওয়া আছে, অন্যটার আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা বের করতে হবে, অথবা ঘনমাত্রা দেওয়া আছে, আয়তন বের করতে হবে। আচ্ছা, এই প্রসঙ্গে আমি এখানে আরেকটা দেখাই। আমি এই সুযোগে জারণ বিজারণের একটা অঙ্ক যদি এখানে দেখাই ফেলি। ধরো আমার একটা পাত্রে দেওয়া আছে যে ফেরাস সালফেট FeSO4 এবং সেটা আমার দেওয়া আছে 20 ml 0.2 মোলার ফেরাস সালফেট। তাহলে এই দ্রবণটাকে প্রশমিত করার জন্য আমার 0.5 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 এটার কত আয়তন লাগবে, মানে এই দ্রবণটাকে পুরোপুরি প্রশমিত করার জন্য এটার কত আয়তন লাগবে। তাহলে সেক্ষেত্রেও আমরা যদি এখানে আমাদের বিক্রিয়াগুলা মেমোরিতে থাকে যে কোনটা কত মোল বিক্রিয়া করবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা সহজে করতে পারি। অর্থাৎ কি, আমরা প্রথমে ফেরাস সালফেট পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে যে বিক্রিয়াটা হবে সেই বিক্রিয়াটা এরকম যে ফেরাস সালফেট FeSO4 এটা প্লাস পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 প্লাস সালফিউরিক অ্যাসিড যদি বিক্রিয়া হয়, তাহলে এটা 2 মোলের সাথে এটা 10 মোল বিক্রিয়া করবে এবং বিক্রিয়া হয়ে ফাইনালি যে রেজাল্টটা হবে সেটা হচ্ছে Fe2SO4 হোল 3 এটা প্লাস এবং এটা 5 মোল, আমাদের এখানে 10 এটা মিলানোর জন্য, প্লাস 2 MnSO4 প্লাস K2SO4 প্লাস আমাদের এখানে 8 অণু পানি উৎপন্ন হবে। আমরা এটা জাস্ট মুখস্থ এইভাবে করব। তাহলে এখন একটা জিনিস দেখো, আমাদের যেহেতু এখানে ফেরাস সালফেট 20 ml 0.1 মোলার আছে, অর্থাৎ আমি এই উপাদানটাকে যদি V1S1 ধরি এবং এটাকে যদি V2S2 ধরি, তাহলে আমাদের যে এখানে ডেরিভেশন যেটা আসবে সেটা হচ্ছে V1S1 ডিভাইডেড বাই V2S2 ইকুয়ালস, এখানে দেখো V1S1 হচ্ছে আমাদের 10, তাহলে এটা 10 মোল, আর এটা V2S2 যেটা আছে সেটা 2 মোল, আগের মতোই আমি সেটা বসিয়ে দিলাম। তাহলে এখন যদি আমি V1S1 অর্থাৎ ফেরাস সালফেটের আয়তনটা 20 ইন্টু 0.2 ডিভাইড বাই V2 এর মানটা আমরা বের করব, V2 ইন্টু 0.5 ইকুয়ালস 10 ডিভাইড বাই 2। তাহলে এখানে করলে আমাদের V2 এর মানটা V2 ইকুয়ালস তাহলে হবে কত, 10 ইন্টু 0.5 আর উপরে হচ্ছে 2 ইন্টু 20 ইন্টু 0.2। তাহলে এখান থেকে মানটা আমরা সহজে বের করতে পারবো। অর্থাৎ আমরা এখানে দেখি 10কে এটা দিয়ে 0.5 দিয়ে গুণ করলে 5, আর 20 দুগুণা 40, 40 দুগুণা 80, তাহলে 8, 20 দুগুণা 40, তাহলে 40 দুগুণা 80, 8, আচ্ছা 8 আর 5, তাহলে এখানে V2 এর মান হবে তাহলে 1.6, তাহলে এটা 1.6 ml লাগবে। তাহলে আমরা এইভাবেই মানে যে কোনো একটা যৌগের একটা দ্রবণের যদি আয়তন এবং ঘনমাত্রা দেওয়া থাকে, অন্য দ্রবণের আয়তন এবং ঘনমাত্রা খুব সহজে এইভাবে বের করতে পারবো। তাহলে আমাদের দ্রবণের লঘুকরণ সূত্র গেল, তারপরে একটা বিক্রিয়ার সাথে একটা বিক্রিয়া কীভাবে হয় সেই জিনিসটা গেল। আমি এবার একটু, যেহেতু আমরা আগেই বলেছি যে এটা আমাদের অবজেক্টিভ MCQর আলোচনা হচ্ছে, সুতরাং MCQ কত ইজিলি কত সহজে আমরা সেটা করতে পারি সেই জিনিসগুলো আমরা এখান থেকে দেখব। এবার আমরা চলে যাচ্ছি তার পরবর্তী অংশে, যে এখানে দুইটা দ্রবণকে যখন একসাথে মিশ্রিত করব, সেই মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা এবং মিশ্রিত দ্রবণের এই প্রকৃতি কীরূপ হবে সেটা দেখানোর জন্য, যেটা যদি আমি একাধিকবার হয়তো আমার প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি, তারপর আমি একটু শর্টকাট বলতে চাই। সেটা হচ্ছে, ধরো আমি এখানে খুব সংক্ষেপে লিখলাম যে একটা দ্রবণ আছে 700 ml 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, NaOH আছে 700 ml 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং আরেকটা পাত্রে আমার এখানে পাশে দেওয়া আছে এই 400 ml 0.2 মোলার
এবং সেটা সালফিউরিক অ্যাসিড H2SO4। আমি হয়তো কিছুটা ক্যালকুলেটরের জন্য কিছুটা বাদ রেখে হয়তো মানে মূল থিওরিটিক্যাল জিনিসটা বলবো, তোমরা নিজের একটু ভালো করে বুঝে নিবে। সেটা হচ্ছে আমার 700 ml 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, আর একটা পাত্রে 400 ml 0.2 মোলার সালফিউরিক অ্যাসিড আছে। আমি যদি এই পাত্রে, এটা হচ্ছে এ দ্রবণ এবং এটা হচ্ছে বি দ্রবণ, আমি যদি নতুন একটা পাত্রে আমার সি একটা পাত্রের মধ্যে যদি এ এবং বি একসাথে মিশ্রিত করি, তাহলে সেই দুইটার অর্থাৎ সেখানে যদি এরা বিক্রিয়া করে অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে তার প্রশমন বিক্রিয়া হয়, কিন্তু এখানে পরিমাণটা ওইভাবে নির্দিষ্ট করা না যে কতটুকুর সাথে কতটুকু বিক্রিয়া করবে। এটা বেশিও থাকতে পারে, আবার এটাও বেশি থাকতে পারে। যদি ফাইনালি বিক্রিয়ার পরে আমার কিছু অ্যাসিড থেকে যায়, যদি অ্যাসিড থেকে যায় তাহলে ওই দ্রবণের প্রকৃতি হবে অম্লীয়, যদি কিছুটা ক্ষার থেকে যায় তাহলে দ্রবণের প্রকৃতি হবে ক্ষারীয়, আর যদি দুইটা যা যা দরকার ছিল পুরোপুরি হুবহু তাই আছে, কম বেশি নাই, সুতরাং সেক্ষেত্রে মিশ্রণের প্রকৃতি হবে নিরপেক্ষ বা প্রশম। এখন আমি এইখানে এই দুটো দ্রবণকে একসাথে মিশ্রিত করলে কোনোটা বেশি আছে না কম আছে কিংবা একদম হুবহু আছে কিনা সেটা কিভাবে করব, জাজ করব, সেটাই দেখো। তাহলে এটা নিয়ম হচ্ছে, আমার এ পাত্রে যেটা আছে সেটার প্রথমে মোল সংখ্যা বের করব। আমার এ পাত্রে n, মোল সংখ্যা n সমান সি ইন্টু ভি। একটু দেখো ভালো করে, সি ইন্টু ভি। সি ইন্টু ভি n কেন? কারণ সি হচ্ছে মোলার ঘনমাত্রা, যেটাকে আমি 0.5 মোল পার লিটার লিখতে পারি, ইন্টু এই ভি হচ্ছে 700 ml, যেটা সেটাকে যদি আমি 1000 দিয়ে ভাগ করি তাহলে সেটা লিটার যাবে, তাহলে 0.7 লিটার। তাহলে 0.5 লিটার আর 0.5 মোল পার লিটার আর 0.7 লিটার যদি আমি গুণ করি, তাহলে এখানে লিটার আর পার লিটার কাটাকাটি গিয়ে ফাইনালি কিন্তু মলই থাকতেছে। তাহলে 0.5 আর 0.7 গুণ করলে 0.35, এটা মল হচ্ছে এত। আমি মুখোমুখি হিসাব করলাম, কারণ 5 7 35, এখানে 1 ঘর আগে, এখানে 1 ঘর আগে, মোট 2 ঘর আগে দশমিক, সেই জন্য 0.35 মোল। আমি প্রথম উপাদানটা পেয়ে গেলাম যে আমার এখানে 0.35 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। এবার আমি দ্বিতীয় পাত্র যেটা আছে সেটাকেও যদি একইভাবে n সমান সি ইন্টু ভি এটা বের করি, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে 0.2 ইন্টু এটা হচ্ছে 0.4, আমি একক আর লিখলাম না, 0. তাহলে 4 2 8, 0.08 এত মোল আছে। একটু ভালো করে খেয়াল করো, আমাদের এটা আছে 0.35 মোল, এটা আছে 0.08 মোল। আমাদের সাধারণত দুইটা তুলনা করার জন্য সবসময় দশমিকের পরে যত ঘর থাকবে, ম্যাক্সিমাম যত ঘর, ওই ঘরটাই আমরা নিব। তাহলে এখানে 2 ঘর, এখানে 2 ঘর, সুতরাং 2 ঘর দেখে আমাদের আর ঘর বাড়ানোর দরকার নেই। ঘর আমরা কীভাবে বাড়াতে পারি? শূন্য দিয়ে আমি ঘর বাড়াতে পারি। যেমন এখানে হয়তো 0.008 আছে, এখানে আমি 3 ঘর তখন করার জন্য একটা লাস্টে শূন্য দিব, কারণ শূন্যের আসলে কোনো দশমিকের পরে ওরকম কোনো দাম নাই, আমি ইচ্ছা মতো বাড়াইতে পারি, কমাইতে পারি। আচ্ছা, তাহলে এখন এই 0.08 আর এইটা 0.35 একটু ভালো করে খেয়াল করে দেখো, আমাদের এটা অনেক কম আছে, এটা অনেক বেশি আছে, 0.35, এটা 0.8। এবার আমাকে কষ্ট করে এই বিক্রিয়াটা করতে হবে, যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়াটা আমি একটু করে বুঝাই দিই তোমাদের। এই জিনিসগুলো হয়তো আমরা একাধিকবার প্রিভিয়াসলি আলোচনা করেছি, তোমাদের হয়তো কিছু কিছু মনে আছে, কিছু কিছু মনে নাই, তারপর আমি ডিটেলস আলোচনা করি। সোডিয়াম হাইড্রোক্সাইড যখন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, তখন এখানে বিক্রিয়া হয়ে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহৃত হয়ে সোডিয়াম সালফেট Na2SO4 প্লাস পানি উৎপন্ন হবে, এবং পানি উৎপন্ন হবে 2 মোল। একটা জিনিস খেয়াল করো ভালো করে, আমরা যদি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে সেটা যদি এখানে তার নিচে লিখি যে 0.35, আর সালফিউরিক অ্যাসিড যেটা লিখেছি সেটাও আছে 0.08, তাহলে সেটা লিখলে কি দাঁড়াবে সেটা দেখো একটু। আমরা এখন আমি এদিকে না তাকাই, বিক্রিয়ার দিকে তাকাই একটু, যে বিক্রিয়াতে 1 মোলের জন্য এটা ব্যবহৃত হচ্ছে 2 মোল, 1 মোলের জন্য এটা লাগতেছে 2 মোল। আর তাহলে 0.08 এর জন্য 0.08 এর ডাবল, কারণ 1 এর জন্য যদি 2 লাগে তাহলে 0.08 এর জন্য তার ডাবল লাগবে এটা, কিন্তু এটা আছে 0.35। তাহলে দেখো সালফিউরিক অ্যাসিড এখানে 0.08 যেটা আছে তার সাথে পুরোপুরি প্রশমিত করার জন্য আমার সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে তার ডাবল। 0.08 এর ডাবল হচ্ছে 0.16, তাহলে 0.16 কিন্তু এখানে আছে, শুধু তাই না, তার চেয়ে অনেক বেশি আছে। সুতরাং এই সালফিউরিক অ্যাসিড পুরোটাকে প্রশমিত করে আমার সোডিয়াম হাইড্রোক্সাইড আরও অতিরিক্ত থাকবে।
সুতরাং সোডিয়াম হাইড্রোক্সাইড যদি অতিরিক্ত থাকে তাহলে সেক্ষেত্রে আমরা মিশ্রণের প্রকৃতি মানে হিসাব করব, সেটা অবশ্যই ক্ষারীয় হবে। এখন আমাদের লেখার যে ব্যাপারটা সেটা হচ্ছে 1 মোল সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করতে সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে 2 মোল, সেটা আমরা বিক্রিয়া থেকে পাচ্ছি। আর 0.08 সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করতে সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে 0.08 × 2 বা 0.16। সুতরাং অর্থাৎ আমি কথাটা এভাবে লিখব যে 1 মোল সালফিউরিক অ্যাসিডকে H2SO4 কে প্রশমিত করতে সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে 2 মোল। আমি আর কথাগুলো এত ডিটেলস লিখলাম না। 1 মোল সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করতে এটা 2 মোল লাগে, 1 এর এগেইনস্টে 2। আমি 1 থেকে 2 তে যাচ্ছি, 1 এর এগেইনস্টে 2। তাহলে সুতরাং 0.08 মোল সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করতে এটা লাগবে 2 × 0.08 মোল সমান 0.16 মোল। এটা লাগবে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড। কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড তার চেয়ে যেহেতু বেশি আছে, সুতরাং আমরা যেটা করব সেটা হচ্ছে অবশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ, অবশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইড সমান তাহলে 0.35 মাইনাস 0.16 সমান 0.15 মোল। কারণ 16 আর 15 যোগ করলে কিন্তু 31 হয়। আচ্ছা 35 থেকে তাহলে 0.19 হবে। তাহলে এই 0.19 মোল এইটা সোডিয়াম হাইড্রোক্সাইড আর অবশিষ্ট থাকবে। সুতরাং মিশ্রণের প্রকৃতি ডেফিনেটলি সেটা হবে ক্ষারীয়। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এই 700 ml এটা না নিয়ে আমি এইখানে 700 ml যদি এটা নিতাম, 700 ml আর 0.5 মোলার এটা নিয়ে যদি আমি 400 ml এটা এবং 0.2 মোলার এটা নিতাম, তাহলে সেক্ষেত্রে কী হতো? সেক্ষেত্রে দেখো আমি ফিগারগুলো এই জন্য করছি যাতে আমাদের এইখানে অর্থাৎ হিসাবটা এখন করতে সুবিধা হয়। কী হিসাব? এখন দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ, অর্থাৎ আমি এখানে যে অংশটা সালফিউরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য করছিলাম সেটাই এখন হয়ে যাবে, অর্থাৎ আমার এই 400 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড কোনটা? সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে এইটা 400। আমি ধরলাম যে এটা সোডিয়াম হাইড্রোক্সাইড আর এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তাহলে এইবার সালফিউরিক অ্যাসিডটা হয়ে যাচ্ছে 0.35 মোল আর সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 0.08 মোল। এটা সোডিয়াম হাইড্রোক্সাইড। এবার দেখো আমরা যদি বিক্রিয়া করি তাহলে সালফিউরিক অ্যাসিড H2SO4 প্লাস 2 সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে ফাইনালি আমার সোডিয়াম সালফেট Na2SO4 প্লাস H2O যেটা উৎপন্ন হবে। তাহলে সেক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, এইবার সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে আমাদের কত? 0.35 মোল, 0.35, আর সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে এই 0.08। আমার উল্টা ব্যাপারটা ঘটছে এখন, অর্থাৎ এটা সোডিয়াম হাইড্রোক্সাইড আছে এটা, আর এটা হচ্ছে 0.35। এবার দেখো আগের মতো করে যদি আমি 1 মোলের এগেইনস্টে 2 মোল লিখতে চাই তাহলে কিন্তু আমরা ব্যাপারটা করতে পারবো না, সলিউশন করতে পারবো না। কারণ 1 মোলের জন্য 2 মোল লাগে, তাহলে 0.35 এর জন্য তার ডাবল অর্থাৎ 0.70 লাগবে। আমার 0.7 যেহেতু এটা নাই, তাহলে সেক্ষেত্রে আমি 1 মোলের এগেইনস্টে 2 মোল বিক্রিয়াটা এখানে আনতেই পারবো না। তার মানে বিপরীত বিক্রিয়াটা আনতে হবে। বিপরীত বিক্রিয়াটা কি? 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে এটা লাগে 1 মোল। তাহলে তখন 0.08 সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে লাগবে 2 এর অর্ধেক অর্থাৎ 0.04। তার মানে সালফিউরিক অ্যাসিড লাগবে 0.04 মোল, কিন্তু সেটা আছে 0.35 মোল। সুতরাং তখন সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকবে 0.31 মোল। তাহলে সেই ক্ষেত্রে অর্থাৎ আমরা বিপরীত বিক্রিয়াটা যাব যে 2 মোলের এগেইনস্টে এটা 1 মোল লাগবে, কারণ 1 মোলের এগেইনস্টে 2 মোল যদি হিসাব করতে যাই সেটা তো অতটুকু নাই। তাহলে সেক্ষেত্রে তখন আমার 0.31 মোল সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকবে এবং মিশ্রণের প্রকৃতি হবে ডেফিনেটলি অম্লীয়। এর আগে যেটা আমরা করেছিলাম সেটা মিশ্রণের প্রকৃতি ছিল ক্ষারীয়, এটা অম্লীয়। তাহলে আমরা এভাবেও কিন্তু কোনো একটা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় অর্থাৎ প্রকৃতি নির্ণয় করতে পারি। এখন যদি বাই চান্স এখানে যেটা অবশিষ্ট আছে সেটার ঘনমাত্রা তখন কি হবে সেটা যদি বের করতে বলা হয়, যেমন এইটা যে মলটা আছে সেটা কিন্তু আমরা এখন নতুন হিসেবে এটা কিন্তু সালফিউরিক অ্যাসিড, তাহলে টোটাল ঘনমাত্রা হবে তখন এই 0.31 মলকে আমার 400 ml এবং 700 ml এর যোগফল হচ্ছে
1100 ml। 1100 ml মানে হচ্ছে 1.1 লিটার। তখন 1.1 লিটার দিয়ে ভাগ করলে 0.31কে 1.1 লিটার দিয়ে ভাগ করলে যে মানটা আসবে সেটাই হবে তার, অর্থাৎ মিশ্রণের ঘনমাত্রা। তার মানে মিশ্রণে যে অম্লটা অবশিষ্ট আছে সেটার ঘনমাত্রা। তাহলে ওইভাবেই আমরা এটার ব্যাখ্যাটা করতে পারবো। তো যাই হোক, আমার মানে ভিডিওটা হয়তো অনেক লেন্থি হয়ে যাচ্ছে বলে আমি আপাতত এই পর্যন্ত শেষ করলাম। আমার নেক্সট ক্লাসে জারণ বিজারণ সহ বাকি যে পার্টটা থাকবে আমাদের উইকলি টেস্টের সিলেবাসে, আমি সেটা পুরোটাই আলোচনা করব, যাতে তোমাদের খুব সহজেই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ জিনিসগুলো মানে মাথার মধ্যে থাকে। যে বেশি করে জারণ বিজারণটা আমার খুবই ইম্পর্টেন্ট, এবং জারণ বিজারণ এখানে আয়োডোমিথি অনেক টপিক আছে, যদিও বর্তমান সিলেবাসে সেটা হয়তো ওইভাবে ইয়ে করা নাই, তারপরেও আমি ওই জিনিসগুলো সহ আলোচনা করব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। বেস্ট অফ লাক।